আসসালামু আলাইকুম। আজ তোমাদের অনলাইন ক্লাসে ক্লজের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। ইউজ অফ ক্লজেস। ক্লজ কাকে বলে, ক্লজ কত রকমের হয়, এর মানে বিস্তারিত নিয়ম কানুন নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। ইউজ অফ ক্লজেস। ক্লজ মূলত আমরা জানি যে একটা বড় সেন্টেন্সের একটা অংশ আর কি। ক্লজ ইজ এ পার্ট অফ এ বিগার সেন্টেন্স। ঠিক আছে, একটা বড় বৃহত্তর সেন্টেন্সের একটা অংশকে আমরা ক্লজ বলি। তো ক্লজের দুটো পার্ট থাকে, ঠিক আছে। তার আগে আরেকটু কথা বলি, ক্লজ এবং ফ্রেজ এর মধ্যে একটু পার্থক্য আছে। ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে। ক্লজ আর ফ্রেজ, ক্লজও একগুচ্ছ শব্দ, ফ্রেজও একগুচ্ছ শব্দ, কিন্তু there is a clear difference between a clause and a phrase. A phrase is a group of words without having any finite verb. ফ্রেজে যদি একগুচ্ছ শব্দ, তাতে কোনো সমাপিকা ক্রিয়া থাকে না, ঠিক আছে। বাট অন দি আদার হ্যান্ড, এ ক্লজ is a group of words with a finite verb. This is the difference between a clause and a phrase. ফ্রেজ একগুচ্ছ শব্দ, ক্লজ একগুচ্ছ শব্দ। ফ্রেজে কোনো সমাপিকা ক্রিয়া থাকে না, ক্লজে সমাপিকা ক্রিয়া থাকে, ঠিক আছে। ক্লজ ক্যান এক্সপ্রেস ইটস মিনিং ক্লিয়ারলি। ক্লজ একটা অর্থ প্রকাশ করতে পারে, ঠিক আছে, যেহেতু এটা সেন্টেন্সের একটা অংশ। আর ফ্রেজটা হচ্ছে একগুচ্ছ শব্দ, সেন্টেন্সের একটা স্ট্রাকচারাল ইউনিট হিসেবে কাজ করে, ঠিক আছে। একটা ওয়ার্ড হিসাবে একটা একগুচ্ছ শব্দ একটা একক ওয়ার্ড হিসাবে, সিঙ্গেল ওয়ার্ড হিসাবে কাজ করে, ঠিক আছে। তো এইটুকু আমরা জানলাম যে ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য। এখন আমরা জানবো, একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হয়তো বললাম যে the boy is sleeping the boy is sleeping in the room he is very tired। বলছে বালকটি ঘরে ঘুমাচ্ছে, সে খুবই ক্লান্ত। এই বাক্যটাকে আমরা একটা জয়েন করব, একটা সেন্টেন্সে লিখব, দ্য বয় হু ইজ ভেরি টায়ার্ড ইজ স্লিপিং ইন দ্য রুম। এই সেন্টেন্সটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে দি বয় হু ইজ ভেরি টায়ার্ড ইজ স্লিপিং ইন দ্য রুম। তাহলে এই সেন্টেন্সের দুটো পার্ট, একটা হচ্ছে দি বয়, এই অংশটুকু যদি আমরা বাদ দিই, এই ব্র্যাকেটের মধ্যে যদি বাদ দিই, হু ইজ ভেরি টায়ার্ড এই অংশটুকু যদি বাদ দিই, দ্য বয় ইজ স্লিপিং ইন দ্য রুম, বালকটি ঘরের মধ্যে ঘুমাচ্ছে, এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে। আর হু ইজ ভেরি টায়ার্ড, যে খুবই ক্লান্ত, এই অংশ আর একটা অংশ। তো যে ভেরি টায়ার্ড এই অংশটা কিন্তু বালকটি ঘরের মধ্যে ঘুমাচ্ছে এই অংশের উপরে নির্ভরশীল। তাহলে দুটো পার্টের মধ্যে একটা অংশ অর্থ প্রকাশ করছে ক্লিয়ারলি, আর একটা অর্থ প্রকাশ করতে পারছে না, অন্যের উপরে অর্থের জন্য ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। তো এই দুটো পার্ট একটা ক্লজের,
দুটো পার্টের মধ্যে তোমার যেটা অর্থ প্রকাশ করতে পারে স্বাধীনভাবে সেটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। আর একটা পার্ট হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটি ক্লজের দুটো অংশ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে বা মেন ক্লজ বলা হয় এটাকে, প্রিন্সিপাল ক্লজ আর মেন ক্লজ। মেন ক্লজ বা এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। আর বাকিটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। আরো একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হয়তো বললাম I know where he was born. Look at this sentence. I know আমি জানি where he was born মানে যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে I know এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ এটা একটা ক্লজের দুটো পার্ট তোমার। একটা প্রিন্সিপাল সাবঅর্ডিনেট, আরো এক ধরনের ক্লজ আছে সেটাকে আমরা কি বলি, সেটাকে সাবঅর্ডিনেটিং ক্লজ বলি। কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ দুটো প্রিন্সিপাল ক্লজ একটা লিঙ্কিং ওয়ার্ড বা একটা কনজাংশন বা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা জয়নিং ওয়ার্ড এদের দ্বারা সংযুক্ত হবে, দিয়ে অর্থ প্রকাশ করবে, দুটি স্বাধীন খণ্ডবাক্য, সেটাকে আমরা কোঅর্ডিনেটিং ক্লজ বলবো। বা এটাকে আরো একটা বলে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন the man was proved guilty. The man was proved guilty and he was punished by the judge. Look at this sentence. The man was proved guilty. লোকটি অপরাধী প্রমাণিত হয়েছিল, গিল্টি প্রমাণিত হয়েছিল, and he was punished by the judge, এবং সে বিচারক কর্তৃক সাজাপ্রাপ্ত হয়েছিল। তাহলে the man was proved guilty একটা স্বাধীন খণ্ডবাক্য, প্রিন্সিপাল ক্লজ, আর he was punished by the judge এটা আরেকটা স্বাধীন খণ্ডবাক্য। এই দুটো and দ্বারা যুক্ত হয়েছে, লিঙ্কিং ওয়ার্ড একটা and। তো এইটাকে আমরা বলবো কোঅর্ডিনেটিং ক্লজ। ঠিক আছে, তাহলে ক্লজ হচ্ছে আমাদের মোটের উপর তিনটি, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর মেন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা কোঅর্ডিনেটিং ক্লজ। এই তিন রকমের ক্লজ। এবার সাবঅর্ডিনেটিং ক্লজ দেখো কিরকম। সাবঅর্ডিনেটিং ক্লজ সাবঅর্ডিনেটিং ক্লজ আর তিন রকমের আছে। সাবঅর্ডিনেটিং ক্লজ তিন রকম। সাবঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেটিং নাউন ক্লজ,
আর 3 নম্বর সাবঅর্ডিনেটিং অ্যাডভার্বিয়াল ক্লজ। এই 3 রকমের সাবঅর্ডিনেটিং ক্লজ আছে। তো সাবঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ ক্লজ বা সাবঅর্ডিনেটিং রিলেটিভ ক্লজও বলা হয় এটাকে, আর সাবঅর্ডিনেটিং নাউন ক্লজ আর নমিনাল ক্লজ, আর সাবঅর্ডিনেটিং অ্যাডভার্বিয়াল ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। এই 3 রকমের ক্লজ আমরা আলোচনা করব। তো আজকের অনলাইন ক্লাসে আমি এই সাবঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। নেক্সট ক্লাসে নাউন ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে এখন আমরা রিলেটিভ ক্লজে চলে যাই। রিলেটিভ আর অ্যাডজেক্টিভ ক্লজ, রিলেটিভ আর অ্যাডজেক্টিভ ক্লজ এইটা আমরা এখন আলোচনা করব। তাহলে রিলেটিভ ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ কি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যেমন একটা যদি एग्जांपल দিই যে this is the pen, this is the pen I have bought it yesterday। দুটো বাক্য আছে এখানে। this is the pen, এই হচ্ছে কলমটি, আর I have bought it yesterday, এটা আমি গতকাল কিনেছি। এইটাকে আমরা রিলেটিভ ক্লজ করব। রিলেটিভ ক্লজের যে বৈশিষ্ট্য তোমার স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, দেখতে হবে যে বাক্য দুটো দেয়া থাকবে সেই বাক্যের মধ্যে সেম ব্যক্তি, সেম থিং, সেম কোন কোন জিনিসটা আছে। তাহলে দিস ইজ দ্য পেন, এই যে পেন আর ইট একই জিনিস, সেম জিনিসকে এখানে ইন্ডিকেট করছে তোমার। দিস ইজ দ্য পেন, আমি এটা হচ্ছে কলমটি, আই হ্যাভ বট ইট ইয়েস্টারডে। ইট বলতে দি পেনকে বোঝাচ্ছে। এবার দুটো সেম জিনিস আইডেন্টিফাই করতে হবে প্রথম কাজ। আইডেন্টিফাই করার পরে যেমন দি পেন এটা হচ্ছে প্রধান, আর এটার এগেনস্টে আমরা ইট লিখেছি, তাহলে ইটটাকে আমরা অমিট করে দেবো, তুলে দেবো। এটার এগেনস্টে একটা রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। রিলেটিভ প্রোনাউন যেটা লিঙ্কার আমরা বলি। তো এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা কি লিখবো, তাহলে বাক্যটাকে আমরা যদি জয়েন করি, তাহলে দিস ইজ the pen which I have bought yesterday। এটা হয়ে গেল। তাহলে এই যে পেন আর হুইচ, এই দুটো সেম জিনিস, যেটা সেম ব্যক্তি, সেম থিং, সেম অবজেক্ট, এটা আইডেন্টিফাই করার পর একটা উঠে যাবে আর একটা থেকে যাবে। তাহলে যেটা থেকে যাচ্ছে সেটাকে আমরা বলছি রিলেটিভ ক্লজের অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট বলা হয়। ঠিক আছে? তাহলে অ্যান্টিসিডেন্ট আইডেন্টিফাই করতে হবে। অ্যান্টিসিডেন্টের ঠিক পাশে লিঙ্কারটাকে লিখতে হবে। রিলেটিভ প্রোনাউনটা ঠিক অ্যান্টিসিডেন্টের পাশে বসবে। অ্যান্টিসিডেন্টের পরে অন্য কোনো ওয়ার্ড লিখলে কিন্তু রিলেটিভ ক্লজ হবে না। রিলেটিভ ক্লজের এটা হচ্ছে চিনার বৈশিষ্ট্য, বা এটা হচ্ছে বৈশিষ্ট্য যে অ্যান্টিসিডেন্ট এবং লিঙ্কার বা রিলেটিভ প্রোনাউন যেটা পাশাপাশি থাকবে। তাহলে হুইচটা হচ্ছে এখানে লিঙ্কার আর রিলেটিভ প্রোনাউন। তো কি কি রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে সেই লিস্টটা এবার লিখে দিচ্ছি। relative pronouns, relative pronouns বা relative linkers, এটাকে বলে relative pronouns আর linkers। এখানে who
whom, whose, who, whom, whose, which, that, where, তারপর আছে হোয়াট আছে, হোয়েন আছে, হোয়াই আছে, আর একটা অ্যাজ আছে। এই 10টা রিলেটিভ প্রোনাউন বা লিঙ্কার হিসেবে আমরা ব্যবহার করি। এই হু, হোম, হুজ এটা পারসনস এর ক্ষেত্রে বসবে। পারসনস ব্যক্তিকে বোঝানোর জন্য আমরা পারসনসকে বোঝাবো, সেক্ষেত্রে হু, হোম, হুজ ব্যবহার করব। সাবজেক্টিভ কেসে আমরা হু, অবজেক্টিভ কেসে আমরা হোম, আর পজেসিভ কেসে হুজ লিখতে হবে। এটা সাবজেক্টিভ প্রোনাউনকে অমিট করার জন্য হু লিখতে হবে, অবজেক্টিভ প্রোনাউনকে অমিট করার জন্য হোম লিখতে হবে, আর পজেসিভ প্রোনাউনকে অমিট করার জন্য হুজ লিখতে হবে। আর এটা হুইচটা বসবে তোমার থিংস এর ক্ষেত্রে, জিনিস, থিংস, অবজেক্ট, ঠিক আছে, থিংস, অবজেক্ট। আর দ্যাটটাও মানে থিংস এর ক্ষেত্রে হয়, বা এখানে অ্যানিম্যাল বোঝালে হয়। অ্যানিম্যালের ক্ষেত্রে দ্যাট হয়, অন্য থিংস বোঝাতে দ্যাট হয়। হোয়ারটা প্লেস বোঝাতে বসি, স্থান বোঝাতে প্লেস, হোয়ার ব্যবহার করব। হোয়াটটা এটা জিনিস, থিংস বোঝাতে আমরা ব্যবহার করি, থিং বোঝাতে। হোয়েনটা টাইম বোঝাবে, আর এটা একটা রিজন, একটা কজকে বোঝাবে, রিজন, একটা রিজন আর কজ, কারণ। তাহলে এই অ্যাজ এর ব্যবহারটা আমি পরে বলছি, অ্যাজটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করব। তাহলে এই 10 রকমের রিলেটিভ প্রোনাউন আমরা ব্যবহার করি রিলেটিভ ক্লজ করার জন্য। একটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়ান থিং মাস্ট বি কেপ্ট ইন মাইন্ড, যে যখনই আমরা ক্লজ করব, সেই সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। ক্লজ করা মানেই সেই সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে যাওয়া, মানে জটিল বাক্যে রূপান্তরিত হওয়া। এখন আমরা এক্সাম্পল দিচ্ছি একটা একটা করে। এখানে একটা এক্সাম্পল দিলাম যে he is my friend, he is my friend, he lives in লন্ডন। তাহলে হি ইজ মাই ফ্রেন্ড, হি লিভস ইন লন্ডন, সে আমার বন্ধু, সে লন্ডনে থাকে। তাহলে এখানে হি আর এই হি একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এটা মানে মানে সাবজেক্টিভ কেসে আছে, সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে একটাকে রাখবো আর আরেকটাকে আমরা অমিট করে দেবো। তাহলে এইটাকে রেখে দিলাম, এটা হচ্ছে তোমার অ্যান্টিসিডেন্ট। আগে বলেছি অ্যান্টিসিডেন্ট ঠিক পাশই বসাতে হবে রিলেটিভ প্রোনাউন। তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট সাবজেক্টিভ প্রোনাউনকে আমরা তুলে দিয়েছি, তাহলে হু লিখতে হবে। তাহলে হি, হু। এবার এখানে এবার দুই রকম করে লেখা যাবে, হি হু লিভস ইন লন্ডন ইজ মাই ফ্রেন্ড, এটা একটা লিখে গেল। ঠিক আছে, মানে যে প্রোনাউনটাকে আমরা অমিট করে দেবো, সেটা পরের অংশটাকে কিন্তু লিখতে হবে অ্যান্টিসিডেন্ট পরে রিলেটিভ প্রোনাউনটা লেখার পরে। বা এই যে ফ্রেন্ড আর হি, এদেরকে যদি আমরা এক ব্যক্তি হিসেবে চিহ্নিত করি, তাহলে কি হয় দেখো। তাহলে হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড। তাহলে এখানে ব্যক্তি বোঝাতে হিটা সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে হু লিখবো এখানে। তাহলে হু লিভস ইন লন্ডন। তাহলে এখানে পার্থক্যটা কি, আগের সেন্টেন্সে দেখো এখানে একটা কমা ব্যবহার করা হয়েছে, আর এখানে কোনো কমা নেই। ঠিক আছে, এইটুকু হচ্ছে তফাৎ। তাহলে দুই রকম ভাবে আমরা এটাকে লিখতে পারি। এই হচ্ছে
রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের সবসময় আন্টিসিডেন্ট আর লিঙ্ক রিলেটিভ প্রোনাউনটা সবসময় পাশাপাশি থাকবে। এইভাবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজকে আইডেন্টিফাই করতে হবে। আর এক্সাম্পল দিয়েছি একটা একটা করে। হয়তো বললাম দ্য গার্ল ইজ সিঙ্গিং অন দ্য স্টেজ। দ্য গার্ল ইজ সিঙ্গিং অন দ্য স্টেজ। দ্য গার্ল ইজ সিঙ্গিং অন দ্য স্টেজ। ঠিক আছে, এখানে বললাম ডু ইউ নো হার। বলছে মেয়েটি স্টেজে গান গাইছে, তুমি কি তাকে চেনো? তাহলে এখানে আমরা এই যে হার এবং এই গার্ল, ঠিক আছে, একই ব্যক্তি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কিভাবে লিখবো? ডু ইউ নো দ্য গার্ল, এটা রেখে দিচ্ছি, হারটাকে অমিট করছি। তাহলে ডু ইউ নো দ্য গার্ল, তুমি সেই মেয়েটিকে চিনো? কোন মেয়েটিকে? যে স্টেজের উপর গান করছে। হু ইজ সিঙ্গিং অন দ্য স্টেজ। এটা কোয়েশ্চেন সেন্টেন্স হয়ে গেল, কোয়েশ্চেন বাচক। তাহলে এইভাবে আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে লিখবো। আর একটা বাক্য লিখে দিচ্ছি যে I gave you a book yesterday. I gave you a book yesterday. গতকাল আমি তোমাকে একটা বই দিয়েছিলাম। Have you finished reading of the book? Question. গতকাল একটা বই দিয়েছিলাম তোমাকে। I gave you a book yesterday. Have you finished reading of the book? তাহলে এটাকে আমরা যদি এই যে বুক, হ্যাঁ, এই বুক, এ বুক আর দি বুক একই সেম থিং, এটা অবজেক্টকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে হুইচ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখানে লিখবো হ্যাভ ইউ। একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে দুটোর মধ্যে, ইন্টারোগেটিভটাকে আগে লিখতে হবে রিলেটিভ ক্লজের ক্ষেত্রে। তাহলে হ্যাভ ইউ ফিনিশড রিডিং অফ দ্য বুক? হ্যাভ ইউ ফিনিশড রিডিং অফ দ্য বুক? হুইচ এখানে হয়ে গেল, হুইচ আই গেভ ইউ which I gave yesterday. তাহলে এটা তো কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে have you finished reading of the book which I gave yesterday? ঠিক আছে, তাহলে এখানে বুকটা অ্যান্টিসিডেন্ট আর হুইচটা লিঙ্কার হয়ে গেল। আচ্ছা, নেক্সট এক্সাম্পল। তাহলে হু হলো, হুইচ হলো, ঠিক আছে। এবার দেখো আরো এক্সাম্পল দিচ্ছি যে হয়তো বললাম এখানে যে this is the boy, this is the boy you saw him in the garden. এই বাক্যটাকে আমরা রিলেটিভ ক্লজ দিয়ে যুক্ত করব। দেখো, this is the boy you saw him in the garden. এই হচ্ছে বালকটি তুমি তাকে বাগানে দেখেছিলে। তাহলে দি বয় আর হিম একই ব্যক্তি। তাহলে হিমটা কি? অবজেক্টিভ প্রোনাউন। তাহলে অবজেক্টিভ প্রোনাউন কমিট করার জন্য কি লিখতে হয়? হোম লিখতে হয়। তাহলে এখানে আমরা লিখব this is the
boy home you saw, এই হিমটা থাকলো না, home you saw in the garden, তাহলে বয় অ্যান্টিসিডেন্ট আর হোমটা হচ্ছে লিঙ্কার। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেখো, হয়তো বললাম যে দ্য ম্যান ওয়াজ ক্রাইং বিটারলি, দ্য ম্যান ওয়াজ ক্রাইং বিটারলি, লোকটা অত্যন্ত কান্না করছিল। ঠিক আছে, এবার দেখো হিজ পার্স ওয়াজ pickpocket, এরকম হচ্ছে। এটাকে আমরা যদি কানেক্ট করি তাহলে দি ম্যান ওয়াজ ক্রাইং বিটারলি, হিজ পার্স ওয়াজ pickpocket, বলছে তার যে মানি ব্যাগ পার্স সেটা পকেট মারের দলেরা ছিনে নিয়েছিল। তাহলে হিজ আর এই যে দি ম্যান একই ব্যক্তি, তাহলে হিজটা কি, হিজটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, তাহলে পজেসিভ প্রোনাউনকে তুলে দিয়ে তার বদলে একটা হুজ লিখতে হয়। তাহলে এখানে আমরা লিখব দ্য ম্যান অ্যান্টিসিডেন্ট এটা, তাহলে এবার পাশে বসাতে হবে হুজ, দ্য ম্যান হুজ, এবার এটা হিজের বদলে হুজ লিখলাম, তাহলে পরের অংশটা লিখতে হবে দি ম্যান হুজ পার্টস ওয়াজ pickpocket, এখানে একটা কমা হয়ে গেল, ওয়াজ ক্রাইং বিটারলি, ওয়াজ এরকম হবে। তাহলে দি ম্যান হুজ পার্স ওয়াজ pickpocket ওয়াজ ক্রাইং বিটারলি, কমপ্লেক্স সেন্টেন্স এগুলো। আরো একটা এক্সাম্পল যদি আমরা দিই, হয়তো বললাম যে she is my best friend, she is my best friend, her brother, হয়তো বললাম stood first in the race, বলছে she is my best friend, সে যে আমার সবথেকে ভালো বন্ধু, her brother stood first in the race, মানে প্রতিযোগিতায় তার ভাই প্রথম স্থান অধিকার করেছিল। তাহলে এটাকে কানেক্ট যদি করি রিলেটিভ প্রোনাউন দিয়ে, তাহলে এখানে হার আছে আর এই she আছে, she আর হার একই ব্যক্তি, তাহলে এখানে হারটা কমেন্ট করে দেবো, তাহলে হুজ লিখতে হবে, তাহলে she, এবার হুজ, she মানে she whose brother stood first in the race, এখানে কমা হবে, এবার বাকি অংশটা is my best friend, is my best friend। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা রিলেটিভ প্রোনাউন করব। দেখো একটা একটা করে এক্সাম্পল দিচ্ছি আমি। এবার যদি আমরা বলি যে it is a long lone lane, it is a long lone lane, ঠিক আছে। তারপরে বললাম it has no turning,
it has no টার্নিং। এই বাক্য দুটোকে জয়েন করতে হবে। কিরকম দেখো, এটা ইট ইজ এ লং লোন লেন, বলছে এটা একটা দীর্ঘ নির্জন একটা গলি পথ। ইট হ্যাজ নো টার্নিং, এর কোনো বাঁক নাই। তাহলে এই যে গলি পথ, লেন, লেন আর ইট একই ব্যক্তি, ঠিক আছে। আর এটা আছে, ইট হচ্ছে তোমার একটা ইম্পার্সোনাল ইট। তাহলে এখানে আমরা লিখব ইট ইজ এ লং লোন লেন, ইট ইজ এ লং লোন লেন, ঠিক আছে। ইট ইজ এ লং লোন লেন, এন্ড দ্যাট দিয়ে যুক্ত করে দেবো, দ্যাট হ্যাজ নো টার্নিং। দ্যাট হ্যাজ নো টার্নিং, তাহলে এখানে লেনটা অ্যান্টিসিডেন্ট আর দ্যাটটা লিঙ্কার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আরো একটা যদি এক্সাম্পল দিই, যে হয়তো বললাম যে দিস ইজ দ্য রিং, দিস ইজ দ্য রিং, এ হচ্ছে আংটিটি, দিস ইজ দ্য রিং। এবার হয়তো বললাম যে ইউ গেভ মি ইট, ইউ গেভ মি ইট, এই হচ্ছে আংটিটি, তুমি এটা আমাকে দিয়েছিলে। তাহলে এই রিং আর এই যে ইট একই জিনিস। তাহলে এখানে আমরা এটাকে যদি জয়েন করি, তাহলে কি হবে, দিস ইজ দ্য রিং, দ্যাট দিয়ে যুক্ত করে দেবো, দিস ইজ দ্য রিং, দ্যাট হুইচ করলে হবে, দিস ইজ দ্য রিং দ্যাট ইউ গেভ মি, এটা হয়ে গেল। এখানে দ্যাটের জায়গাতে হুইচ লিখলে অসুবিধা নেই, তাহলে রিংটা অ্যান্টিসিডেন্ট, দ্যাটটা রিলেটিভ প্রোনাউন। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো কিরকম হয়, যে গার্বেজ, গার্বেজ ইজ, হয়তো বললাম যে গার্বেজ ইজ ডেঞ্জারাস, গার্বেজ ইজ ডেঞ্জারাস টু হিউম্যান হেলথ, garbage is dangerous to human health, it remains uncollected for long time in urban areas, ঠিক আছে। এটা দেখো, তাহলে গার্বেজ মানে ময়লা আবর্জনা, নোংরা আবর্জনা, এটা হচ্ছে মানুষের স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক, ডেঞ্জারাস। ইট রিমেন্স আনকালেক্টেড, এটা অসংগৃহীত থাকে, আনকালেক্টেড থাকে ফর লং টাইম, দীর্ঘদিন, ইন আরবান এরিয়াস মানে শহরাঞ্চলে। তাহলে শহরাঞ্চলে যে গার্বেজ, নোংরা আবর্জনা দীর্ঘদিন ধরে অসংগৃহীত অবস্থায় পড়ে থাকে, সেটা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। তাহলে এখানে দ্যাট কি করা যাবে, তাহলে এই যে গার্বেজ আর ইট, ঠিক আছে। তাহলে এখানে বাক্যটাকে আমরা এইভাবে লিখতে পারি যে গার্বেজ ইজ ডেঞ্জারাস টু হিউম্যান হেলথ। তাহলে এখানে গার্বেজ এর এখানে দ্যাট লিখে দিলাম, গার্বেজ garbage that is uncollected, that remains, garbage that remains uncollected for long time in urban areas, সেটা হচ্ছে is dangerous to human health, is
dangerous to human health এইভাবে আমরা জয়েন করব ঠিক আছে আরো একটা যদি एग्जांपल দিই যেমন হয়তো বললাম যে দ্যাট দিতে অনেকগুলো एग्जांपल দিলাম আর একটা एग्जांपल যদি দিই যে all is not gold all is not gold সবকিছুই সোনা না ঠিক আছে সবকিছুই সোনা না এবার এর সঙ্গে আরেকটা বাক্য থাকলো all glitters সবকিছুই চকচক করে আর সবকিছু সোনা হয় না তাহলে সবকিছু চকচক করলে সোনা হয় না তাহলে অলটা এখানে দেখো একই জিনিস ঠিক আছে অল তাহলে এখানে আমরা লিখবো অল দ্যাট গ্লিটার্স all that glitters is not gold এটা রিলেটিভ ক্লজ হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স তাহলে এই ওয়ার্ডটা অ্যান্টিসিডেন্ট আর এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আচ্ছা এবার দেখো আর কি বাকি থাকলো এবার দেখা একটা হোয়েন দিয়ে একটা দেখায় ঠিক আছে হোয়েন দিয়ে একটা দেখাচ্ছি দেখো তারপরে হোয়ার দিয়ে দেখাচ্ছে আই ক্যান নট tell you I cannot tell you the time ঠিক আছে the function is going to start the function is going to start এই বাক্যগুলো দেখো I cannot tell you the time আমি সময়টা তোমাকে বলতে পারছি না the function is going to start মানে অনুষ্ঠান ফাংশন শুরু হতে যাচ্ছে তাহলে ফাংশনটা কখন শুরু হতে যাচ্ছে আমি সেই সময়টা বলতে পারছি না এরকম হবে তাহলে এটাকে হোয়েন দিয়ে লিখবো এই টাইমটা ইজ অ্যান্টিসিডেন্ট I cannot tell you the time when the function is going to start when the function is going to start তাহলে টাইমটা অ্যান্টিসিডেন্ট আর হোয়েনটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবার একটা হোয়ার দিয়ে দেখো হোয়ার দিয়ে দেখো এখানে एग्जांपल যদি দেই হয়তো বললাম একবারই লিখে দিয়েছি ডু ইউ know the place do you know the place or where your father was born do you know the place তুমি সেই জায়গাটা চিনো প্লেসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট where your father was born যেখানে তোমার বাবা জন্মগ্রহণ করেছিল তাহলে এখানে হোয়ারটা প্লেস বোঝাতে ব্যবহার হলো খুবই সহজ জিনিস রিলেটিভ ক্লজ এবার হোয়াট দিয়ে একটা যদি আমরা দিই যে আই ওয়ান্ট এ থিং হোয়াট দিয়ে একটা দেখো হোয়াট দিয়ে কিরকম হয় I want a thing I want a thing ঠিক আছে can you give me it can you give me it এখানে জিজ্ঞাসা ছিল তাহলে এটা আমরা কিভাবে লিখবো what I want a thing বলছে আমি একটা জিনিস চাই can you give me it তুমি এটা দিতে পারো তাহলে এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আগে ওটা শুরু করতে বলেছে তাহলে can you give me a thing can you give me a thing what I want
ওয়ান্ট, তাহলে থিংটা অ্যান্টিসিডেন্ট, হোয়াটটা হয়ে গেল রিলেটিভ প্রোনাউন। তাহলে ক্যান ইউ গিভ মি এ থিং, হোয়াট আই ওয়ান্ট, এটা হয়ে গেল তোমার রিলেটিভ ক্লজ। আচ্ছা, হোয়াই দিয়ে একটা দেখায়, হোয়াই হোয়াই দিয়ে কিরকম হয় দেখো। হয়তো বললাম যে টেল মি দ্য reason, tell me the reason why he could not attend the meeting. Tell me the reason, আমাকে কারণটা জানাও, কারণটা বলো। why he could not attend the meeting, সে মিটিং উপস্থিত হতে পারেনি কেন। তাহলে এই যে whyটা হচ্ছে লিঙ্কার, আর রিজনটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা রিলেটিভ ক্লজ লিখবো, অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউনটা সবসময় পাশাপাশি থাকবে। এটা হচ্ছে রিলেটিভ ক্লজ চেনার একমাত্র উপায়, ঠিক আছে। এবার অ্যাজ একটা আছে, অ্যাজটা কখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, এইটা আমাদেরকে এবার একটু আলোচনা করতে হবে। দেখো, দিস ইজ দ্য সেম বয়, this is the same boy, he came here yesterday। এই বাক্য দুটো লক্ষ্য করো, এ হচ্ছে সেই বালকটি, হ্যাঁ, সে গতকাল এখানে এসেছিল। তাহলে এই যে সেম বয় আর হি, তাহলে এই বয় আর হি একই ব্যক্তি। এর আগে আমরা দেখলাম যে ব্যক্তি পার্সন যদি সাবজেক্টিভ প্রোনাউন হয় তাহলে সেখানে হু লিখতে হয়। তাহলে এমনি আগের যে নিয়ম শিখলাম এতক্ষণ, সেই নিয়ম অনুসারে দিস ইজ দ্য সেম বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে এরকম লেখা হওয়া উচিত, এরকম হওয়া উচিত যে দিস ইজ দ্য সেম বয়, এখানে হু যদি লিখে হু কেম হিয়ার yesterday, আগে যা নিয়ম এতক্ষণ শিখলাম সেই নিয়ম অনুসারে লিখলে এটাকে এইভাবে লিখতে হয়, দিস ইজ দ্য সেম বয় হু কেম হিয়ার yesterday। কিন্তু এখানে হু হবে না, এখানে হু হবে না, এখানে আমরা অ্যাজ লিখবো, অ্যাজ। কারণটা কি, এই বয়টা আছে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্টের আগে যদি সেম, সাচ এবং অ্যাজ এই কথাগুলো যদি থাকে, অ্যান্টিসিডেন্টের আগে সেম, সাচ এবং অ্যাজ, তাহলে আমরা সরাসরি অ্যাজ দ্বারা যুক্ত করব। অ্যান্টিসিডেন্টের আগে সেম, সাচ, অ্যাজ, তাহলে আমরা অ্যাজ দ্বারা শুরু করব। তাহলে দিস ইজ দ্য সেম বয় অ্যাজ কেম হিয়ার ইয়েস্টারডে। আরেকটা एग्जांपल দিচ্ছি, হয়তো বললাম যে I have such an umbrella, I have such an umbrella, I have এখানে হয়তো বললাম যে it has been lost, এটা হারিয়ে গেছে। তাহলে এই বাক্যটা যদি আমরা যুক্ত করি তাহলে এখানে কি করব, দেখো এখানে আমব্রেলা আর ইট একই জিনিস। তাহলে I have such an umbrella, I have such an umbrella, ইটটা উঠে যাবে, ঠিক আছে। I have such an umbrella as has been lost, এখানে such আছে তার জন্য এখানে as দ্বারা যুক্ত হয়ে গেল। তাহলে I have such an umbrella as has been lost। এইভাবে আমরা রিলেটিভ ক্লজ সাধারণত ব্যবহার করব সেন্টেন্সে, ঠিক আছে।
তাহলে আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, এবং যারা দেখছো তাদের প্রত্যেককে আমি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমরা দেখলে রিলেটিভ ক্লজ সম্পর্কে পুরো ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরের ক্লাসে আবার পরবর্তী মানে ক্লজ আর নাউন ক্লজ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।